আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসুনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আজকে আমরা মনস্তত্ত্বের একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে নার্সিসিজম। বর্তমানে কিন্তু বিভিন্ন মিডিয়া, পার্টিকুলারলি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এই শব্দটি আমাদের মাঝে বেশ জনপ্রিয় বা অনেক পরিচিত একটি শব্দ। এই নার্সিসিজম বা এর মানসিক স্বাস্থ্যের উপরে কী প্রভাব, এগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং এর জন্য দুজন বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন ডাক্তার আহসানউদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এবং আমার ডানে আছেন ডাক্তার আনিকা বাসারাত, রেজিস্ট্রার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আহসান স্যার, আমি আপনাকে দিয়েই শুরু করতে চাচ্ছি। এই যে নার্সিসিজম, এখনকার বলবো যে হালামলে আসলে শব্দটি অনেক পরিচিত, যদিও আমাদের সময় আমরা হয়তো এতটা শুনতে পেতাম না, এখন খুবই শোনা যাচ্ছে। এই নার্সিসিজম বলতে আসলে কি বোঝায়? যদি আমি নার্সিসিজম শব্দটা বাংলা করি, এর অর্থ হচ্ছে আত্মপ্রেম বা নিজেকে ভালোবাসা, সিম্পল ভাষায়। তাহলে কেন আমরা টপিকটা নিয়ে আলোচনা করতেছি? আসলে প্রত্যেকটা মানুষই তো তার নিজেকে ভালোবাসে। ডেফিনেটলি। তাহলে আত্মপ্রেম কি প্রয়োজন নাই? অবশ্যই প্রয়োজন আছে। তাহলে আমরা কেন টপিকটা নিয়ে আলোচনা করতেছি? আসলে কোনো কিছুরই তো বাড়াবাড়ি ভালো না, প্রত্যেকে একটা রেঞ্জে কাজ করে। আসলে এই আত্মপ্রেম যখন ব্যালেন্স থাকে, আমার নিয়ন্ত্রণে থাকে, তখন এটা হেলদি। ওকে। যখন আমার ব্যালেন্সের বাইরে চলে যায়, আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন এটা আনহেলদি। এই নার্সিসিজম টার্মটা অনেক পুরনো, একটা সাইকোলজিক্যাল টার্ম একটা, আসলে যদি আমরা ধরি সেভাবে। এখন এই নার্সিসিজমের উৎপত্তি যদি আপনি ধরেন কোত্থেকে হচ্ছে, আসলে আমরা কিন্তু ডেভেলপমেন্টালি এটাকে ধারণ করি অনেকভাবে। এটা আমাদের একটা ট্রেট হিসেবে আসে। আমরা অনেকেই ট্রেট সম্বন্ধে ধারণা আছে, আমরা জানি ট্রেট হচ্ছে আমার পার্সোনালিটির এমন একটা ইননেট জিনিস যেটা আমি জেনেটিক্যালি ধারণ করি, আমি এটা নিয়েই আসলে জন্মাই। নার্সিসিজম ইটসেলফ একটা ট্রেট, এবং এই ট্রেটটা কতগুলো আরও ট্রেটের সমন্বয়ে কাজ করে। অর্থাৎ যে জিনিসগুলো মানুষ জন্মগতভাবে নিয়ে জন্মায়, তার জেনেটিক কোডের মধ্যে এগুলো থাকে। যেমন নার্সিসিজম কতগুলো ট্রেটের মধ্যে যেগুলো ইউজ করে, তার মধ্যে একটা হচ্ছে ডিনায়াল, যেটা আমরা সাইকোলজিক্যাল ভাষায় ডিফেন্স মেকানিজমে বলি। এই ডিফেন্স মেকানিজমে নার্সিসিজম এই জিনিসগুলোকে ইউজ করে। এবং নার্সিসিজম ইটসেলফ কিন্তু একটা আসলে ডিফেন্স মেকানিজম, আসলে ডিফেন্স হিসেবেও আসে। কী কী ডিফেন্স ইউজ করে? ডিনায়াল, ডিস্টর্শন, ডিসপ্লেসমেন্ট, তারপর ধরেন আপনার রিপ্রেশন, এবং ধরেন স্প্লিটিং। এই ধরনের ডিফেন্সগুলো নার্সিসিজম নিজের ডিফেন্স হিসাবে ইউজ করে। জন্মগতভাবে যে নার্সিসিজম নিয়ে জন্মাই, এটাকে বলি আমরা প্রাইমারি নার্সিসিজম। অর্থাৎ একটা বাচ্চা যখন জন্মায়, তখন তার সম্পূর্ণ মনোযোগ থাকে তার নিজের প্রতি, সেলফ, লিবিডো বা লাভ টুয়ার্ডস সেলফ, যেটাকে আমরা নার্সিসিজম বলতেছি। এটা কিন্তু প্রাইমারি নার্সিসিজম, এবং এটা খুব জরুরি, এটা আমার ডেভেলপমেন্টের জন্য। পরবর্তীতে বাচ্চা যখন বড় হয়, ধীরে ধীরে সে বাড়তে থাকে। ইউজুয়ালি এই নার্সিসিজমটা বাচ্চা যে ডিফেন্সটা ইউজ করে, এটা আসলে বা যেই ডেভেলপমেন্টের পর্যায়ে এটা আসে, আসলে এটা হয় ইউজুয়ালি 2 থেকে 3 বছরের মধ্যে সেটা অর্জন করে, ধারণ করে, এক্সপ্রেস করা শুরু করে। পরবর্তী আরও যখন সে বড় হতে থাকে, তখন একটা পর্যায়ে গিয়ে হয় কি, তার এই যে সেলফ লাভটা তার অন্য অবজেক্টের দিকে ধাবিত হয়। আচ্ছা। এবং এটি কিন্তু ন্যাচারাল। এবং আমি যেটা বললাম যে আত্মপ্রেম, একটা সার্টেন লিমিটের আত্মপ্রেম বা নার্সিসিজম কিন্তু আসলে জরুরি। কারণ আপনি যদি নিজেকে ভালো না বাসেন, আপনি নিজেকে তৈরি করবেন কীভাবে? কাজে আমার সেলফ ডেভেলপমেন্ট, নিজেকে উন্নতি করার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে গঠন করার জন্য এই নার্সিসিজম খুব প্রয়োজন। তবে এটা হচ্ছে একটা বললাম ব্যালেন্সড ওয়েতে। যখনই ইমব্যালেন্সড হয়ে যাবে, তখনই হচ্ছে এটা আমাদের প্যাথোলজি হবে। এখন যেটা বললাম প্রাইমারি নার্সিসিজম বলে এটাকে, যেটা বাচ্চা ধারণ করে। এই নার্সিসিজম নিয়ে সে বড় হয় আস্তে আস্তে। আসলে বড় হতে তখন হয় কি, তার এই প্রাইমারি নার্সিসিজম সে অন্য অবজেক্টের প্রতি এই নার্সিসিজমটাকে অ্যাপ্লাই করে, বা আমরা যেটা বলি অবজেক্ট, অন্য অবজেক্টের প্রতি লাভ তৈরি হয় তার। সে নিজে থেকে অন্যদিকে এটা লাভ, ভালোবাসাটাকে ধাবিত করে। এটাও কিন্তু হেলদি। কিন্তু কখন আনহেলদি হয়? যখন হয় কি, এই অবজেক্ট লাভটা তার একসময় সে উইথড্র করে ফেলতে পারে কোনো প্যাথোলজিক্যাল কারণে। অর্থাৎ বাহিরের জিনিসকে তার যেভাবে ভালোবাসা দরকার, অন্যদের প্রতি এমপ্যাথি থাকা দরকার, সেগুলো না থেকে সে তখন করে কি, নিজের দিকে এটাকে উইথড্র করে নিয়ে আসে, সবকিছু নিজের দিকে। তখন এটা প্যাথোলজিক্যাল হয়ে যায়। ফলে এখন একটা ব্যালেন্স দরকার, যে আমার নার্সিসিজম, আমার ভালোবাসা নিজের প্রতি কতটুকু থাকবে, অবজেক্টের প্রতি কত, মানে আমার বাহিরের ওয়ার্ল্ডের প্রতি, অন্য মানুষদের প্রতি, অন্যদের প্রতি কতটুকু থাকবে, এটা ব্যালেন্স দরকার। যখন এই ব্যালেন্সটা ডিস্টর্টেড হয়ে যায়, ভেঙে যায়, তখনই প্যাথোলজি ডেভেলপ করে আসলে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা আস্তে আস্তে আরও আনফোল্ড করতে থাকবো। আনিকা বাসারাত, আপনার কাছে জানতে চাচ্ছি, তাহলে এই যে যারা নার্সিসিস্টিক,
তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি হয় আসলে? নার্সিসিজম তো একটা ব্রড টার্ম আসলে, স্যার যেটা বললেন এটা হেলদিও হতে পারে। এই আত্মপ্রেমটা আসলে কিভাবে প্রকাশ পায়, হ্যাঁ, যখন এটা আসলে আমরা সেটা healthy কিভাবে হয়, দেখি? অবশ্যই যখন সেটা হেলদি হয় মানে স্বাস্থ্যকর, তখন আসলে সমস্যা না। তারা আসলে নিজেকে অনেক ভালোবাসে, আমাদের সাথে হয়তো একটু বেশি ভালোবাসে, তারা সাধারণত অন্যের জীবনে কোনো সমস্যা করে না। কিন্তু আমরা যেটাকে নার্সিসিজমের প্রবলেম বলি বা আনহেলদি নার্সিসিজম বলি, সেখানে বড় একটা জায়গা জুড়ে থাকে আসলে আত্মপ্রেমটা একটু অস্বাভাবিক। সে সব কিছুতেই আসলে নিজের একটা এন্টাইটলমেন্ট চায়, আচ্ছা। যে সব কিছুতে আমি সেরা, সবার মধ্যে আমি আসলে সেরা। এই জন্য সেরা দেখাতে দেখাতে দুটো বড় ধরনের প্রবলেম হয়। এরা আসলে না সহ্য করতে পারে না, Okay. যেটাকে আমরা রিজেকশন সেন্সিটিভিটি বলি, যে আমি সেরা মানে আমার কোনো খারাপ দিক নেই। যখনই আপনি তাকে কোনো খারাপ দিক দেখাতে চাবেন, আমরা তো আসলে সবাই মানুষ, সবার পজিটিভ আছে নেগেটিভ আছে, সে সহ্য করতে পারবে না, তো সে অনেক রেগে যায়। নার্সিসিজম যারা থাকে, যারা অস্বাভাবিক নার্সিসিস্টিক প্রবলেমে ভুগে আসলে, ওদেরকে আপনি কোনো প্রবলেম দেখালে তারা অনেক রেগে যায়। এদের মনে আসলে একটা এমটি জায়গা থাকে। আমরা যদিও বলি সে মনে করছে সে সেরা, সে সবার চেয়ে আলাদা, বাট ভিতরে ঢুকলে আপনি দেখবেন সে আসলে ফাঁকা। সে আসলে অলওয়েজ চায় যে মানুষ আমাকে ভালোবাসুক, একটু সম্মান দেখ, কারণ আমি সেরা। এটা আসলে একটা আবরণ। আর একটা বড় প্রবলেম হলো এরা আসলে মানুষকে ছোট করে ফেলে অনেক সময়। নিজেকে সেরা করতে গিয়ে? জি, নিজেকে সেরা করতে গিয়ে সে আসলে মানুষকে অনেক ছোট করে ফেলে। যে হুট করে ধরেন বন্ধু মহলে বলে ফেললো যে তুমি ভালো রেজাল্ট করেছো, তোমার যেটা করা উচিত নয়, তো আমি ডিজার্ভ করি, বা সবাই তোমাকে পছন্দ করছে বাসায়, তো আমি ডিজার্ভ করি, তো তোমার ডিজার্ভ করার কোনো কারণ নাই। সো মানুষ আসলে অনেক কষ্ট পায়। আর যেহেতু সে আসলে এই প্রবলেমগুলোতে ভোগে, তার ভিতরটা এমটি থাকে, সে অনেক ধরনের মানসিক সমস্যায়ও ভোগে, সেটাও আসলে আমরা দেখতে পাই। এই বড় জায়গাগুলোতে আসলে এমফাসিস দিলে বোঝা যায় যে সে আসলে নার্সিসিস্টিক প্রবলেমে ভুগছে। আর একটা বড় জিনিস হলো আসলে আমরা যেরকম মনে করি ব্যাপারটা ওরকম না। যেমন ফেসবুকে অনেক ছবি দিচ্ছে, আমরা বলে ফেলি যে সে হয়তো নার্সিসিস্টিক প্রবলেমে ভুগছে, আরে ও তো একটা নার্সিসিস্ট, বা অনেক স্ট্যাটাস দিচ্ছে ও তো একটা নার্সিসিস্ট। ব্যাপারটা আসলে এভাবে ওয়ার্কআউট করে না। তার ভিতরে ঢুকে দেখতে হবে যে সে আসলে বাস্তবে কেমন মানুষ, কারণ আমরা আসলে প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, ভার্চুয়াল লাইফে এবং বাস্তবে আমরা আসলে ডিফারেন্ট। তো এভাবে আসলে আমরা বুঝতে পারি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আবার আপনার কাছেই ফিরে আসছি। তাহলে নার্সিসিজম যেহেতু আত্মপ্রেম, এবং আপনি বলেছেন যে আমাদের একটা সুস্থ বিকাশের জন্য এই জিনিসটি দরকার, তো তার মানে প্রত্যেকের মাঝে কিছু না কিছু নার্সিসিজমের উপাদান আছে। ডেফিনেটলি। তো কিন্তু আমরা এটিকে একটি নেতিবাচক টার্ম হিসেবে, পার্টিকুলারলি নার্সিস্টিক পার্সোনালিটিকে আমরা একটা খুবই নেতিবাচক, এমনকি আমাদের সাইকিয়াট্রিতেও এটি খুবই নেতিবাচক একটা ব্যাপার হিসেবে আমরা সেটিকে বিবেচনা করি। তো এই যে নেতিবাচকভাবে দেখার যে প্রবণতাটা, আমরা কখন এটাকে আসলে ডিসঅর্ডার বলবো? আসলে আমি একটু আরেকটু পেছনে যাই। ডক্টর আনিকা যেটা বললেন যে নার্সিসিজম আমরা কখন ইউজ করি, আসলে আমি তো প্রথমে বললাম যেটা ডিফেন্স। কিসের ডিফেন্স? এটা কার ডিফেন্স, কাকে ডিফেন্স করতেছে? আমরা সবাই কিন্তু কতগুলো সাইকোলজিক্যাল টার্মের সাথে পরিচিত এখন। ইগো, আমরা বলি না যে ও খুব ওর ইগো খুব বেশি, এটা মিথ্যামার আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে ইগো কিন্তু আমি, আমার ইগো মানে হচ্ছে আমি। এখন ইগো হচ্ছে আমার এমন একটা স্টেট যেখানে হচ্ছে সে এক্সিকিউটিভ ফাংশন করে, অর্থাৎ আমাকে চালনা করার জন্য এই ইগো কিন্তু খুব প্রয়োজন। এখন এই ইগোকে যে চলে, সে তাকে অনেক কিছু ফেস করতে হয়, তাকে কিছু আনপ্রেজারেবল জিনিস, প্রেশার ফেস করতে হয়, কিছু বাহিরের জিনিস ফেস করতে হয় আমাকে। তো ফলে সেভ করার জন্য এই ইগোর কতগুলো ডিফেন্স লাগে আসলে। এই নার্সিসিজম হচ্ছে সেই ইগোকে সেভ করার একটা ডিফেন্স হিসেবে কাজ করে। এখন ডিফেন্সটা যখন, যেটা বললাম, প্যাথোলজিক্যাল হয়ে যাবে, তখনই আমরা এটা বলবো যে প্রবলেমেটিক। এখন সে কাকে ডিফেন্স করতেছে? ইগোকে ডিফেন্স করতেছে, তাই তো? এখন যেটা প্রাণীকে যেটা বললেন, সে আসলে ভেতরে ফাঁকা। আসলে কি হয়, এরা প্রচণ্ড ইনসিকিউরিটিতে ভোগে আসলে। ওর যে ইগোটা, সে সিকিউরড না। যে নার্সিসিস্টিক পার্সোনালিটি যাদেরকে আমরা বলি, যে প্যাথোলজিক্যাল নার্সিসিস্টিক পার্সোনালিটি, বা আমরা আমাদের সাইকিয়াট্রি ভাষা এখন নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, সংক্ষেপে অনেকে বলেন এনপিডি। অর্থাৎ এই যে সে নিজেকে সেরা মনে করছে, কিন্তু মনে করেও সে নিজে নিজে যতটা নিশ্চিত হতে পারছে না, প্রথমত সে করে ইনসিকিউরিটি থেকে যাচ্ছে। প্রথমত সে করে কি আসলে, সেটা পারফেক্ট সেলফ চায়। আচ্ছা, যে পারফেক্ট সব কিছু ভালোবাসা চায়, সেখানে একটা পারফেক্ট ভালোবাসা হইতে হবে। এখন পারফেক্ট ভালোবাসার ডেফিনেশনটা সে তার মতো করে মনে করে। আমরা যদি নার্সিস্টিক, আপনি যেটা বললেন যে কখনটা প্রবলেমেটিক মনে করবো আমরা, যখন নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হয়ে যাবে, তখন হচ্ছে এটা প্রবলেমেটিক। নাহলে একটা লেভেল পর্যন্ত নার্সিসিজম। তখন কি কি ধরনের বৈশিষ্ট্য দেখা যায় একটা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা এনপিডিদের মধ্যে? কতগুলো ফিচার নিয়ে ওরা আসে। এর মধ্যে প্রথম হচ্ছে গ্র্যান্ডিওসিটি, আচ্ছা, বা নিজেকে অনেক বড় ভাবা। কীরকম বড় ভাবা?
সে ফ্যান্টাসিতে নিজেকে বড় ভাবতে পারে, সে ফ্যান্টাসাইজ করে আমি খুব বড়, যেটা আসলে রিয়েলিটির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু সে মনে মনে ভাবতেছে আমি খুব বড়। ডক্টর আনিকা বাসার যেমন বলছিলেন স্যার, ওরা কি এক্সপ্রেস করে, এটা এক্সপ্রেস করে, ঘোষণা দেয়, ঘোষণা দেয়, এবং এক্সপ্রেসটাও হয় একটা ডিস্টর্টেড ওয়েতে আসে। আচ্ছা। কারণ হয় কি, যখনই আমরা বলছি পার্সোনালিটি ডিসঅর্ডার, যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, তার মানে কি তার মধ্যে একটা পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, আসলে একটা ব্যক্তিত্বের সমস্যা আছে। ব্যক্তিত্বের সমস্যা হতে গেলে কতগুলো কমন ক্রাইটেরিয়া আগে প্রথমে লাগে। প্রথম হচ্ছে তার চিন্তার প্রক্রিয়া একটা সমস্যা থাকে। আমাদের প্রত্যেকের চিন্তাই কিন্তু প্রবলেম্যাটিক আসলে। আমরা কেউ একেবারে অ্যাবসলিউট সঠিক রাস্তায় চিন্তা করি না। আমাদের প্রত্যেকের চিন্তায় কিছু না কিছু ডিস্টর্টেড থিঙ্কিং প্রসেস, কিছু না কিছু বিকৃত থাকে। কিন্তু কখন এটা প্রবলেম হয় আসলে, কখন এটা ডিসঅর্ডার হয়, যখন আমার এই চিন্তার প্রক্রিয়াটা, আমার ডিস্টর্শনটা আমার লাইফকে হ্যাম্পার করে ফেলে, তখন হচ্ছে এটা প্রবলেমেটিক, তখন এটা ডিসঅর্ডার। এই নার্সিসিস্টদের হয় কি, প্রথমত এদের চিন্তার প্রক্রিয়াতে সমস্যা থাকে, এদের ইন্টারপার্সোনাল রিলেশন, অর্থাৎ অন্যদের সাথে যে রিলেশনটা মেনটেন করবে সেখানে সমস্যা থাকে। এদের মধ্যে একদম ইম্পালসিভ আচরণ করে এরা, এটাতে সমস্যা থাকে। হুট করে কোনো কথা বলে ফেলা, যেটা ডক্টর আনিকা বললেন, তুমি তো ডিজার্ভ করো না। এখন একজন হেলদি পার্সন কিন্তু বলার আগে এটা এমপ্যাথেটিক ওয়েতে চিন্তা করবে, অর্থাৎ এমপ্যাথি কী জিনিস, তখন একটা প্রশ্ন আসে। আবার আমরা দুটো টার্ম খুব ভালো জানি, যে সিম্প্যাথি এবং এমপ্যাথি, আমরা দুটো অনেক সময় এক করে ফেলি। সিম্প্যাথিটা হচ্ছে এমন জিনিস যে আপনি কষ্ট পাচ্ছেন, আপনার কষ্টে আমি সহানুভূতি প্রকাশ করবো, হচ্ছে সিম্প্যাথি। আর আপনি যে কষ্ট পাচ্ছেন, আপনার জায়গায় আমি থাকলে আমি কি অনুভব করতাম, এইটাকে ফিল করা হচ্ছে এমপ্যাথি। এখন নার্সিসিস্টদের এই এমপ্যাথির জায়গায় প্রচণ্ড সমস্যা থাকে, এরা কখনোই এমপ্যাথি ফিল করে না। অর্থাৎ আপনি যে আমি যে কথাটা আপনাকে বলে ফেললাম, এর ফলে আপনি কতটুকু কষ্ট পাবেন, ঠিক বা সেরকম কথা আমি শুনলে আমি কতটুকু কষ্ট পেতাম, এই বোধটা ওদের থাকে না। ফলে অন্য মানুষের প্রতি, অন্যদের প্রতি, ফেলোদের প্রতি, ফ্রেন্ডদের প্রতি, ফ্যামিলি মেম্বারদের প্রতি যে একটা এমপ্যাথি থাকা দরকার, যে আমি এই কথাটা বললেও কি পরিমাণ কষ্ট পাবে, এই অনুভূতিটা নার্সিসিস্টদের থাকে না। ইমোশনাল ইন্টেলিজেন্সও কম থাকে। ইমোশনাল ইন্টেলিজেন্স কম থাকে কিছু কিছু ক্ষেত্রে আবার, কিন্তু এটা টুয়ার্ড সেলফ, তো সেখানে নিজের ইমোশনটা এত রিজিড ওয়েতে এরা ধরে রাখে, নিজেকে ভাবতে চায় বড় করে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা, যেটা বললাম যে এরা করে কি একটা পারফেক্ট চায়। এখন পারফেক্টের ডেফিনেশনটা ওদের হচ্ছে ওদের মতো করে চায়, কারণ পারফেক্ট অ্যাকচুয়ালি অ্যাবসলিউট পারফেক্ট বলতে তো পৃথিবীতে কিছু নাই, তাই না? অ্যাবসলিউট কোনো কিছু পৃথিবীতে কিছু নেই, আমরা সবই রিলেটিভ। কিন্তু ওদের চাওয়াটা হচ্ছে অ্যাবসলিউট। যেমন সে যখন গ্র্যান্ডিউস, আমি সেরা, এখন এই সেরাকে সে এমন সেরা ভাবে, ওদেরকে অনেকটা বলতে গেলে যে মনে করে নিজেকে স্রষ্টার পর্যায়ের মনে করতেছে, অনেকে এরকম মনে করে আমি ওই লেভেলের গ্র্যান্ডিউস, ওই লেভেলের বড়। আবার অ্যাডমায়ারেশন যখন চায়, অন্যের প্রশংসা যখন চায়, এবং নিঃশর্ত প্রশংসা, আমার শুধু প্রশংসাই করা লাগবে, আমার কোনো কিছু, আমার ফল্ট, আমার যেগুলো ল্যাকিং আছে, এগুলো কোনো কিছু বলা যাবে না, কারণ সে তো ইনসিকিউর। যে বললাম, একই সাথে সে চাচ্ছে হচ্ছে পারফেক্ট জিনিস, কিন্তু সে কিন্তু নিজে পারফেক্ট না, এবং রিলেটিভলিও সে পারফেক্ট না, সে হচ্ছে ইনসিকিউর, সে ইমপারফেক্ট, সে বোঝে তার মধ্যে, এবং সবসময় যে সে কনসাসলি বোঝে তা না, আনকনসাসলি তার মধ্যে এটা কাজ করতে থাকে, যে আমি এই জায়গায় আমার ল্যাকিংগুলো আছে। ফলে সে হয় কি, ওটাকে সেভ করার জন্য, যে বললাম ডিফেন্স, সে তখন এটাকে ওই নিজের ওই যে ইনসিকিউরিটি, এখান থেকে বাঁচার জন্য সেটা খোলস তৈরি করে, সে এই জিনিসগুলো চায়। এটার মধ্যে প্রথম হচ্ছে গ্র্যান্ডিওসিটি, যেটা বললাম, অ্যাডমায়ারেশন চায় সে, তারা খুব প্রচণ্ডভাবে, এরা খুব অ্যারোগেন্ট হয়, প্রচণ্ড অ্যারোগেন্ট আচরণ করে, অন্য কথা শুনতেই চায় না। এদের হয় কি এক্সপ্লয়েটিভ হয় করা, ওরা খুব অর্থাৎ এক্সপ্লয়েট করে অন্যকে, খুব নিজের সুবিধার জন্য ছলে বলে কৌশলে আপনার কাছ থেকে সুবিধা নেবে, কিন্তু পরবর্তীতে আপনাকে আর চিনবেই না, মূল্যই দেবে না। এটাই এমনভাবে এক্সপ্লয়েট করে। এদের হয় কি এনভি থাকে, অর্থাৎ ঈর্ষা। এরা মনে করি অন্যকে আমাকে ঈর্ষা করছে সবসময়, যেটা মোটেও ঠিক না, এবং এরাও নিজেকে অন্যকে ঈর্ষা করে আসলে, কিন্তু এরা কখনো স্বীকার করতে চায় না। ওরা কিন্তু প্রচণ্ডভাবে ঈর্ষাকাতর লোক। এবং এরা আরো করে কি, আপনার যেটা হয় যে আপনার, আমরা আরেকটু জানবো এই ব্যাপারটাতে, আমাদের একটা বিরতির সময় এসছে। দর্শক, ফিরে আসছি একটা বিরতির পরে। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসুইন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, আপনার কাছে আমরা বিরতির আগে আপনি নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের আছে, এনপিডি, তাদের বিভিন্ন বৈশিষ্ট্য বলছিলেন। তো স্যার, আমরা আবার সেখানে যেতে পারি। আমরা বোধহয় এনভিতে ছিলাম, ঈর্ষা। এরা অন্যদেরকে ঈর্ষা করে, এবং সবসময় যে আমাকে অন্যরা ঈর্ষা করছে, কারণ আমার এত কোয়ালিটি, আমার এত ডিগনিটি, আমার এত পাওয়ার, এন্ডলেস পাওয়ার, ফ্যান্টাসি করে সব এরা। ফলে এদের একটা আরেকটা জিনিস হচ্ছে ডে ড্রিম, সারাক্ষণ ফ্যান্টাসাইজ করতে থাকে নিজের সম্বন্ধে, এবং সেইভাবেই অন্যদের কাছ থেকে এরা এন্টাইটেলমেন্টও চায়, যে আমি যেখানেই যাব একটা স্পেশাল ট্রিটমেন্ট আমাকে দিবে, আমি যেখানেই যাব সেখানে আমাকে খুব সবচেয়ে স্বাগতভাবে গ্রহণ করবে, এবং আমাকে সেই সমস্ত ব্যক্তির সাথে কম্পেয়ার করা হবে যারা খুব সুপার পাওয়ার, যারা খুব
সুপার হিউম্যান বলতে আমরা যা বুঝি বা মহামানব, এই পর্যায়ে আমাকে চিন্তা করতে হবে। যখন এটা না হয় তখন ওদের ওই যে বুঝে বললাম ফ্রেজাইল ভঙ্গুর যে তাদের ইগো আছে, সেটার মধ্যে ওরা ইনসিকিউর ফিল করতে থাকে, তখন ওদেরকে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়, ফলে তখন এরা এই কাজগুলো করে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ট্রেডগুলো আমি বললাম, এই যে পার্সোনালিটির যে মানে আমি প্রকারগুলো বললাম, টাইপগুলো বললাম, এগুলো কিন্তু সব মানুষের মধ্যেই কম বেশি আছে। কিন্তু কখন আমরা এনপিডি বলবো তাকে, যখন তার এটার নর্মাল লাইফকে হ্যাম্পার করে ফেলে। যেমন আমাদের লাইফের অনেকগুলো পকেট, তো আমার পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফ, আমার ফ্যামিলি লাইফ, আমার অকুপেশনাল লাইফ, আমার একাডেমিক লাইফ, যখন এগুলো হ্যাম্পার্ড হয়ে যাবে তখনই হচ্ছে এটা ডিসঅর্ডার্ড। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ডক্টর আনিকা, আপনার কাছে আবার আসছি। স্যার অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে তারা তাদের আন্তঃসম্পর্কের ক্ষেত্রে খুব এক্সপ্লয়টেটিভ হয়। তো আসলে এই যারা এই নার্সিস্টিক পার্সোনালিটিতে ভোগেন, যাদেরটি খুব বেশি মাত্রায় আছে, ডিসঅর্ডার লেভেলে যাদের আছে, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের যে পারস্পরিক সম্পর্কগুলো পরিবার সদস্যদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে, কলিগদের সঙ্গে, বা খুব নিবিড় সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে কেমন হয় আসলে তাদের? ব্রড হেডিংয়ে বলতে গেলে আসলে ভয়ঙ্কর হয়। আচ্ছা, নার্সিসিস্টিক পার্সোনালিটি প্রবলেম নিয়ে তো আসলে খুব কম মানুষ নিজে আসে, এসে বলে যে আমার প্রবলেম হচ্ছে। আচ্ছা, কারণ স্যার যেটা বললেন, ওরা তো মানে আসলে নিজেরা কি একেবারেই বুঝতে পারে না, যারা যথেষ্ট শিক্ষিত? বুঝতে পারলেও অ্যাডমায়ার করে না, যে বুঝতে পারলেও সেটা ছোট হয়ে যাবে, সে আচ্ছা, কখনো এটা বলে না। ইউজুয়ালি পার্টনার নিয়ে আসে যে আমার অনেক প্রবলেম হচ্ছে আমার হাজব্যান্ডের প্রবলেমের জন্য, তারা গ্যাস লাইটিং করে। আচ্ছা, ওভারঅল গ্যাস লাইটিং খুব কম। আরেকটা ফেসবুকীয় শব্দ খুব ব্যবহার করলেন, আমরা এটা সম্পর্কে জানতে চাইবো। তাহলে আমরা এই সূত্র ধরেই জানি আসলে গ্যাস লাইটিং জিনিসটাই বা কি? গ্যাস লাইটিং আসলে একটা সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন, আমরা যদি বলতে চাই, যে একটা মানুষকে আপনি এমনভাবে ম্যানিপুলেট করে ফেলবেন, সে আসলে বিশ্বাস করা শুরু করবে সব প্রবলেম তার। যেমন এটা তো আসছে আসলে স্যার আরও ভালো বলতে পারবেন, একটা সিনেমা থেকে, বেশ পুরানো একটা ব্রিটিশ সিনেমা থেকে আসছে। সেখানে যেটা করে, হাজব্যান্ড ঘরের সব লাইট আস্তে আস্তে কমায় দেওয়া শুরু করে, এবং ওয়াইফ যখন বলে যে লাইট কম, তখন হাজব্যান্ড বলে লাইট কম না, তুমি কম দেখতে পাচ্ছ। তো এরকম যখন দিনের পর দিন যায়, একসময় ওয়াইফ বিলিভ করে তার চোখের প্রবলেম, সে কম দেখতে পাচ্ছে। সো এরকম মাল্টিপল জায়গায় যেটা করে, হাজব্যান্ড বিভিন্ন কিছু করে, যেমন কোনো একটা জিনিস সরিয়ে রাখে, ওয়াইফকে বলে তুমি ভুলে গেছো, তুমি সরিয়ে রেখেছো। তো এনপিডির ব্যাপারেও সেম হয়, সে সাইকোলজিক্যালি তার পার্টনারকে এমনভাবে ম্যানিপুলেট করা শুরু করে যে তুমি ডিজার্ভ করো না, এটা তোমার ভুল, তুমি ফর এক্সাম্পল সে একটা কিছু হারিয়ে ফেলেছে, তুমি হারিয়ে ফেলেছো, এটা তোমার দোষ, তুমি তো খারাপ, তুমি তোমার জন্য এরকম সব কিছু হচ্ছে। একসময় যেটা হয়, পার্টনার বিলিভ করা শুরু করে সব নিজেই আসলে দোষী, সে খারাপ, সে দোষী, তার সেলফ স্টিমের একদমই খারাপ অবস্থা হয়ে যায়, এবং তখন আসলে তারা আমাদের কাছে আসে। এবং তখন যখন আপনি ভিতরে ঢুকবেন, দেখবেন আসলে কনস্ট্যান্ট একটা মানুষ তাকে গ্যাস লাইটিং করে যাচ্ছে, বলে যাচ্ছে, এবং তাদেরকে তো আপনি বলতে পারবেন না তার প্রবলেম, কারণ সেটা তো ওটা গ্রহণই করবে না। সো ওদের সম্পর্কগুলোর মধ্যে শুধুমাত্র পার্টনারের সম্পর্কে না, পার্টনারের কথা বললাম কারণ পার্টনার তো একটা বড় সময় থাকে, সবচেয়ে ইন্টিমেট সম্পর্ক। বন্ধুরা তো আসলে অন্য জায়গায় যেতে পারে, প্যারেন্টসও একসময় আসলে অন্য জায়গায় চলে যেতে পারে, কিন্তু পার্টনার এমন একটা জিনিস চলে যেতে পারে না, আসলে সম্ভব হয় না অনেক সময়, সে হ্যাম্পার্ড হয়। বাট সে কিন্তু সকল সম্পর্কে এরকম। আপনি যদি খোঁজ নেন, সন্তানরাও বলবে যে বাবাকে কোনো প্রবলেম বলা যায় না, বা মাকে কোনো সমস্যা বলা যায় না তার, সে সবসময় আমি সেরা, আমি সেরা, প্রবলেম তোমাদের। হ্যাঁ, সো এই জায়গাগুলোতে আসলে সম্পর্কের প্রতিটা পকেট হ্যাম্পার হয় তার, এবং পকেটগুলো হ্যাম্পারের জন্য পকেটের অন্য পাশে যে থাকে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এবং এটা কনস্ট্যান্ট প্রসেস, এটা চলতেই থাকে যতক্ষণ না পর্যন্ত আমরা আসলে তাকে কোনো সেবা দিতে পারি। কি হতে পারে অফিসের বস যদি হয় এরকম একটা এনপিডির ভয়ঙ্কর, ভয়ঙ্কর। কারণ সে তো সবসময় ভাববে সে সেরা, আপনি তাকে কোনো কিছুই বলতে পারবেন না, এবং অফিসের সকল কাজে আসলে হ্যাম্পার হবে, কারণ একজন তো আসলে সেরা হওয়া সম্ভব না, এবং সে কাজ ছাড়তে পারবে না, সে কাউকে বলতে পারবে না তুমি এটা করো, কারণ সে তো পারফেকশনিজমের একটা জায়গা আসলে সার্চ করতে থাকে অলওয়েজ। সব কাজ সে নিজে নিবে, এবং সব কাজে সে করার ট্রাই করবে। যখন আমরা সব কাজ করি তখন কি হয়, প্রবলেম তো হবেই, তার তো আসলে প্রবলেম হতে পারবে না, তখন আসলে ওয়ার্ক আওয়ার বাড়বে, সবার কষ্ট বাড়বে। আমরা আমাদের ভাষায় প্যারা বলি, প্যারা বাড়বে, কষ্ট বাড়বে, এই জিনিসগুলো চলতেই থাকবে। আসলে এই তো গেল একটা অফিসের কথা, যদি দেশের প্রধান যদি একটা নার্সিসিস্ট হয় কেমন হতে পারে? দেশের সবাই সাফার করবে। আচ্ছা স্যার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কি আমরা নার্সিসিস্ট বলতে পারি? তার আগে একটু বলি আসলে, যে গ্যাস লাইটের কথা খুব আনিকা খুব সুন্দর বললো আসলে, যে গ্যাস লাইট এখন এই টার্মগুলো আমরা যখন ইউজ করি না, যারা আমাদের দর্শক যারা আছেন তারা একটু সাবধান হবেন। কারণ কি,
আপনি দুই একটা পেলেন, আপনার পার্টনারকে গ্যাস লাইটার বলে দিলেন বা নার্সিসিস্ট বলে দিলেন, এটা কিন্তু আসলে খুবই আনজাস্টিফাইড হবে। বুঝছেন? ফলে আগে আসলে এগুলো সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট প্রয়োজন। এখন কাকে আমরা কি বলবো, এটা করতে গেলে আমাকে তো একটা সাইকোলজিক্যাল অ্যাসেস করতে হবে, তাকে অ্যাসেস করার পর আমরা সিদ্ধান্তে আসতে পারবো এরকম। এখন গ্যাস লাইট যে কথাটা বললেন, খুব সুন্দর একটা টার্ম এখন ইউজ হচ্ছে, নানিকে যেটা বললেন, বেসিক্যালি এটা ওই ইংলিশ শব্দ, তো ওই 1940-তে খুব কিছু ক্লাসিক মুভি ছিল, ওখান থেকে গ্যাস লাইট শব্দটা বেশি পপুলার হয় আসলে। তো প্রথম কথা হচ্ছে গ্যাস লাইটার কারা, মানে গ্যাস লাইটিং যারা করে, যে আমরা যদি গ্যাস লাইটার বলি, এবং কারা গ্যাস লাইটেড হবে, এটার কিন্তু পার্সোনালিটি ট্রেট থাকে আসলে। সবাই কিন্তু গ্যাস লাইটার না, এবং যে সবাই গ্যাস লাইটেড পার্সন হবে তা কিন্তু না। এখন আপনাকে চাইলে আমি গ্যাস লাইটিং করতে পারবো না, আবার আমি চাইলে গ্যাস লাইটার হইতে পারবো না। তার মধ্যে এক নম্বর হচ্ছে যারা এনপিডি, তারা অনেক ক্ষেত্রে গ্যাস লাইটিংয়ের মানে গ্যাস লাইটার পার্সন হিসেবে কাজ করে। আরও কিছু কিছু ট্রেট আছে, যেমন ধরেন আমরা বলি ব্ল্যাক ট্রাইড, ব্ল্যাক টেট্রাড, এরকম কতগুলো শব্দ আছে, হ্যাঁ, কতগুলো ট্রেট আছে, এরা কিন্তু খুব গ্যাস লাইটার হয়। ব্ল্যাক ট্রাইড বলতে আমরা বুঝি যাদের মধ্যে নার্সিসিজম থাকে। ম্যাকিয়াভেলিজম একটা শব্দ বলতে একটা শব্দ আছে, ম্যাকিয়াভেলিয়ানিজম, যেখানে হয় আর প্রচণ্ড ম্যানিপুলেটিভ হয়, এরা গ্যাস লাইটার হয়। আবার সাইকোপ্যাথিক যারা, তারা গ্যাস লাইটার হয়। এবং এটা হচ্ছে এটাকে বললাম আপনার ব্ল্যাক ট্রাইড। ব্ল্যাক টেট্রাড আছে একটা, যে এই তিনটাও থাকে, সাথে থাকে এদের স্যাডিজম, এরাও কিন্তু গ্যাস লাইটার হয়। তো গ্যাস লাইটাররা করে কি, এই আপনার মধ্যে এই ট্রেডগুলো থাকলে আপনি গ্যাস লাইটার হবেন। সবাই যে গ্যাস লাইটার হবে তা কিন্তু না আসলে। এখন আপনার পার্টনারের মধ্যে আপনি দু একটা ক্রাইটেরিয়া দেখে ফেললেন, ও তো গ্যাস লাইটার, এটা আপনার রিলেশনের জন্য যেমন ক্ষতিকর হবে, আপনার জন্য সম্পর্কের অবনতি হবে, আপনি তাকে জাস্টিফাই করলেন না আসলে। কারণ এই ধরনের ট্রেট প্রত্যেক মানুষ, আমি তো এগুলো প্রথমে বললাম যেগুলো ট্রেটের মধ্যে পড়ে আসলে, ট্রেট যখন এক্সট্রিম পর্যায়ে চলে যাবে তখন এগুলো ডিসঅর্ডার হবে। এখন সবাই গ্যাস লাইটার না, কাজে আমরা একটা ট্রেট পাইলাম যে একটা ও তো গ্যাস লাইটার, ফলে ওকেও আমি একটা লেবেল করে দিলাম এবং ওর সাথে আমার দূরত্ব বাড়া থাকবে। আমরা কখনোই এটা চাই না। আবার যেটা বললেন যে সবাই গ্যাস লাইটেড হবেও না, কারা এই ভালনারেবল, যারা গ্যাস লাইটিং গুলো হয়, আপনি একটা শব্দ উচ্চারণ করলেন যে অফিসের বস, গ্যাস লাইটিং গুলো কতগুলো কমন জায়গায় গ্যাস লাইটাররা এগুলো অ্যাপ্লাই করে। আমাদের রোমান্টিক রিলেশনের মধ্যে এটা খুব বেশি হয়। এখন রোমান্টিক রিলেশনের মধ্যে দেখবেন যে আমাদের কাছে এরকম পেশেন্টও আসে অনেক, যারা যখন প্রেমে পড়ে এত মোহগ্রস্ত, মনে হয় যে যার প্রেমে পড়ছে সে মহামানব বা মহামানবী, খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়। খুব বেশি ডিপেন্ডেন্ট তো হয়, এরা সবাই কিন্তু হয় না, অনেকের ক্ষেত্রে এরকম হয়। যেমন ও যা বললো একদম ধ্রুব সত্য, এর বাইরে আর যাওয়াই যাবে না। এই ধরনের কিছু পার্সোনালিটি থাকে যারা এইভাবে গ্রহণ করে তাদের অপোজিট পার্টনারকে প্রথমে, এবং এরাই কিন্তু পরে সাফার করে। ফলে আপনার একটা হেলদি লাইফ লিড করতে গেলে আপনাকে একটু মোহগ্রস্ততার ঊর্ধ্বে উঠে জাজ করতে হবে আসলে। এবং খুব সাজেস্টেবল পার্সোনালিটি থাকে কিছু, যারা অল্পতেই সব কিছু স্বীকার করে নেয়, অল্পতেই সব কিছু মেনে নেয়। আমরা অবশ্যই মানবো, পার্টনারের কথা যদি সঠিক হয় অবশ্যই মানবো, কিন্তু সে যদি প্যাথোলজিক্যাল পর্যায়ে চলে যায় আমার মানাটা, তখন কিন্তু আমি আসলে ঠিক আমার পার্সোনালিটিও নর্মাল না। কাজেই গ্যাস লাইটার যারা হয় এবং যারা গ্যাস লাইটেড হয় তাদের কিছু পার্সোনালিটি প্যাটার্ন থাকে, সবাই এটা হবে না। এই পার্সোনালিটি প্যাটার্নের উপর ডিপেন্ড করে ওদের রিলেশনগুলো ডিপেন্ড করবে এবং তাদের সাফারিংসগুলোও ডিপেন্ড করবে। ওকে স্যার, এরপরে যে কথাটাতে ছিলাম যে যদি অফিসের বস হয় একজন নার্সিসিস্ট কেমন হবে, ডক্টর আনিকা বলেছেন। এরপরে আমার প্রশ্ন ছিল যে দেশের প্রধান যদি হয়, বা আমরা এখন সারা বিশ্বের মোড়ল আমরা একজনকে দেখতে পাচ্ছি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকেই সবসময় সেরা মনে করেন, হরমুজ প্রণালীর নাম দিয়ে দিয়েছেন ট্রাম্প ট্রেড, এরকম সব কিছুকে ইনি নিজের নামে করে ফেলছেন, তো তাকে কি আমরা নার্সিসিস্ট বলবো? এটা তো আমি বললামই আসলে। এখন তো ডোনাল্ড ট্রাম্পের সাইকোলজি অ্যানালাইসিস আমি করি নাই, বাট তার সাইকোলজি আমি রিড করি নাই। এখন তাকে আমরা ডোনাল্ড ট্রাম্পের, এটা খুব ইন্টারেস্টিং প্রসঙ্গ, আমরা প্রসঙ্গে ফিরছি, আমাদের আরেকটা বিরতির সময় এসছে। দর্শক মণ্ডলী, আমরা আরেকটা বিরতির পরে খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসছি। দর্শক, ফিরে আসলাম আরেকটা বিরতির পর। অফসুইন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, আমরা ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গে ছিলাম। আচ্ছা, যেটা বললাম, এখন ধরেন ওই যে আমি প্রথমে যেটা উল্লেখ করলাম, এখন আমার পার্টনার বা আমার বস, আমার যিনি আমার পাশের বাড়ির মানুষ, তার অনেক আচরণ আমার অপছন্দনীয় হতে পারে, অনেক আচরণ। এখানে আবার কতগুলো শব্দ আছে আপনাকে বুঝতে হবে। কমিউনাল নার্সিসিজম বলতে একটা শব্দ আছে আবার। আচ্ছা, কমিউনাল নার্সিসিস্ট, কমিউনাল নার্সিসিজম, এগুলো আরো বড় বড় টার্ম। একটা কমিউনিটি হিসেবে, যেমন ধরেন খুব অল্প কয়েকদিন আগে একটা স্টাডি হয়েছে বিরাট, যে আসলে পৃথিবীর কোন দেশে নার্সিসিস্ট পার্সন সবচেয়ে বেশি। আচ্ছা, এনপিডির পার্সনের প্রিভ্যালেন্স সবচেয়ে বেশি দেখা গেছে জার্মানিতে। আচ্ছা, নীল রক্তের জার্মানিতে এনপিডির পেশেন্ট সবচেয়ে বেশি
প্রিভেলেন্স দেখা গেছে ওদের। এখন ধরেন তাহলে আমরা যদি আরো ব্যাকে যাই, তাহলে ওরা কি হিটলারকে ধারণ করতেছে? উই ডোন্ট নো আসলে। কারণ আসলে কি হচ্ছে, এই যে এখন সিদ্ধান্ত আমরা যদি একটা পার্সন সম্পর্কে বা একজন ব্যক্তির সম্বন্ধে একটা লেভেল করতে চাই, তাকে তো আমার সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করতে হবে। কিন্তু স্যার এই প্রসঙ্গে যেমন হিটলার, সে কিন্তু পপুলার ভোটে নির্বাচিত ছিল, ডেফিনেটলি। তো তারপরে আস্তে আস্তে তিনি একজন অটোক্রেট বা ফেসিস্ট বা হোয়াট এভার, তার নিজের আরেকটা এটাকে একটা ফেনোমেনা বলতে পারি আমরা। এই ট্রাম্পও কিন্তু পপুলার ভোটে এরকম একটা ব্রুট মেজরিটি নিয়ে উনি পাশ করলেন দ্বিতীয়বারের মতো। তো তার মানে কি এই যে ব্যাপারটাকে, এই নার্সিসিজম হোক বা এই ধরনের অদ্ভুত পার্সোনালিটিকে একটা গোটা সমাজ কোনো না কোনোভাবে প্রমোট করে? একটা সুন্দর জায়গায় আপনি আসছেন আসলে। আমি যদি এখন যদি বলেন নার্সিসিজমের কারণ কি, কজ কি, কজ যদি যাই আমরা, তাহলে আমরা যেগুলো দেখতে পাবো আসলে। আচ্ছা, কিন্তু তার আগে বলে নিই, কোনো ব্যক্তিকে একটা লেভেল করার আগে তার সাথে সম্পূর্ণ সাইকোলজিক্যাল এবং আমাদের সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্ট দরকার। অ্যাসেসমেন্ট ছাড়া আমরা হিটলারই বলেন, ট্রাম্পই বলেন, Okay, কাউকে আমরা লেভেল করতে পারবো ঠিক না আছে। আসলে। আমাদেরকে আগে অ্যাসেস করতে হবে, অ্যাসেস করে কথাগুলো বলতে হবে। এখন যদি তবে আমরা সেক্ষেত্রে একটু যদি আমরা একটু টেকনিক্যাল হই, cause-এর দিকে এরকম কি যে- থেকে থাকতে পারে কিনা? হ্যাঁ, আমি কজের দিকে আসতেছি। Okay. আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু ধরেন জেনেটিকভাবে আমরা এই ট্রেটগুলো ধারণ করি, প্রত্যেকেই ধারণ করি। এখন আমাদের এই জেনেটিক জিনিসগুলা কখনোই ফেনোটাইপিক্যালি বা বাইরে এক্সপ্রেসড হবে না যদি না আমাদের এনভায়রনমেন্ট, আমাদের যে এপিজেনেটিক্স বলি আমরা, এটা যদি ইনফ্লুয়েন্স না করে। এখন আপনি যেটা বললেন স্টেপ বাই স্টেপ, এখন হিটলারকে আমরা কেউ কিন্তু এখন নার্সিসিস্টিক হিসাবে লেবেল করা হয়নি, অনেকভাবে লেবেল করা হয়েছে। এখন তার মধ্যে কিছু ট্রেট থাকতে পারে। আবার ধরেন যারা হিটলারের সমর্থক তারা অন্যভাবে এগুলোকে এক্সপ্লেন করবে, এগুলো বড় মাপের ব্যাপার যেহেতু। কিন্তু ব্যক্তিটাকে অ্যাসেস করতে গেলে তাকে আসলে সাইকিয়াট্রিস্টের কাছে এসেই অ্যাসেস করতে হবে। এর আগে আমরা অ্যাসেসমেন্টের রেজাল্টটা বলতে পারবো না। এখন এই যে জেনেটিক যে ব্যাপারগুলো থাকে প্রত্যেকে কিন্তু আমরা ধারণ করি। এখন ধারণ করি যখন আমার এনভায়রনমেন্ট, আমার এপিজেনেটিক্স সেটাকে স্টিমুলেট করে, তখন আমরা এক্সপ্রেসড হতে থাকে। এখন এক্সপ্রেসড হবে কিনা এটাও ডিপেন্ড করে আপনার পার্সোনালিটির উপরে। যেমন অনেক সেলিব্রিটি আছে দেখবেন, একদম তারা জনপ্রিয়তার শীর্ষে উঠে গিয়ে এমন কিছু আচরণ করে ফেলে, অনেক কাছে সুইসাইডও করলেন। যেমন ম্যারিলিন মনরোর কথা ধরেন, আমাদের পাশের দেশে গুরুদত্তের কথা বলেন। এরা কিন্তু যখন সুইসাইড করে একদম ফেমের চরম পর্যায়ে এরা, তাই না? অনেকটা কথা হচ্ছে স্টার ফলস ডাউনওয়ার্ডস, কিন্তু ফেমের চরম পর্যায়ে আপনি যান, সমস্যা নাই। যদি আপনি মনে করেন, একটা যদি আরো সিম্পল ভাবে বলি, আমি আমার স্টুডেন্টদের যেমন বলি যে তুমি ভালো স্টুডেন্ট হও, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যখন ভাববা যে তুমি ভালো স্টুডেন্ট, তখনই প্রবলেম অ্যারাইজ করবে। Okay. আমি ভালো ফিজিশিয়ান, কোনো সমস্যা নাই, আমি ভালো সাইকিয়াট্রিস্ট, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যখন নিজে ভাবতে থাকবো যে আমি খুব ভালো সাইকিয়াট্রিস্ট, আমি খুব বড় সাইকিয়াট্রিস্ট, তখনই হচ্ছে প্রবলেমটা অ্যারাইজ করবে। এটা কখন অ্যারাইজ করে এই প্রশ্নটা, আমার মধ্যে কখন এই জিনিসটা আসবে? যখন আমার পার্সোনালিটি ট্রেটের মধ্যে প্রবলেম থাকবে, সেই ট্রেটটা আমার ক্যারেক্টারের মধ্যে প্রবলেম তৈরি করবে, আমার সাইকি যে আমার চিন্তা ভাবনা, আমার থিঙ্কিং প্রসেসের মধ্যে এগুলো প্রভাব ফেলবে তখন। ফলে এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ আসলে, এককভাবে জিনিসটা আসে না। ওকে, থ্যাংক ইউ স্যার। আনিকা বাসারাত, আপনার কাছে আবার আসলাম যে নার্সিসিস্ট কি ভালোবাসতে পারে? ভালোবাসতে পারে, ভালোবাসা একটা ভেগ টার্ম, বাট ভালোবাসা আসলে পার্সোনালিটির জন্য সেভাবে প্রকাশ করতে পারে না। আপনি যখন ডোনাল্ড ট্রাম্পের কথা বলছেন, এখানে আমি একটা কথা বলি, এরা কিন্তু অসম্ভব ম্যানুপুলেটিভ হয় এবং ক্যারিজমাটিক হয়। সম্পর্কগুলো সে গঠন করে কিভাবে, ভালোবাসতে না পারলে, বাসতে তো সে পারে, তার তো এমপ্যাথি নাই। আপনি যখন কাউকে ভালোবাসবেন, খুবই ইম্পর্টেন্ট হলো তার কষ্টগুলোকে আপনি নিজের মনে করবেন। সে যেটা পারে না তার এমপ্যাথির জন্য। কিন্তু শুরুর দিকে আপনি দেখবেন প্রথম 1 মাস 2 মাস 6 মাস বা প্রেমের সময়, বিয়ের আগে অসম্ভব ভালো সব কিছু। কীভাবে? যেভাবে ডোনাল্ড ট্রাম্প আসলে ভোট পাচ্ছে বা অনেক জায়গায় অনেক মানুষ ভোট পাচ্ছে, কেন? এরা অসম্ভব ক্যারিজম্যাটিক, এরা অসম্ভব ম্যানুপুলেটিভ। এরা যখন কথা বলবে আপনার ভালো লাগবে শুনতে। এরা যখন আপনাকে এক্সপ্রেস করবে যে আপনি মনে করবেন ওয়াও, মানুষ এত ফ্যান্টাস্টিক হতে পারে, কারণ আসলে সে তো নিজে মনে করে সে ফ্যান্টাস্টিক। সে যখন নিজেকে বুঝাবে, তার লাইফ জার্নিটা আপনাকে বলবে, আপনার কাছে মনে হবে বাবা সবাই ওর সাথে খারাপ ছিল, ও এর মধ্যে সেরা হয়ে বের হয়ে আসছে। মানে একদম আপনি মনে করবেন যে কয়লার একটা খনি থেকে হীরাটা বের হয়ে আসছে এবং হীরাটা এসে আমার হাতে পড়ছে। তাহলে আসলে ওরা ভালোবাসতে পারে, কিন্তু লং লাস্টিং ভালোবাসাটা আসলে ধরে রাখতে পারে না। কারণ এমপ্যাথি ছাড়া, কানেকশনের জায়গা ছাড়া, নিজের প্রবলেম বোঝা ছাড়া ভালোবাসা ধরে রাখা খুব কষ্টকর। এই মোহটা খুব শীঘ্রই আসলে কেটে যায় পার্টনারের। এখন কারোর জন্য যেটা হয়, স্যার যেটা বললো, আপনি যেটা বললেন যে আসলে গ্যাস লাইটিং কারা করবে এবং কারা হবে, যারা হবে তাদেরও তো কিছু প্রবলেম থাকে, যারা ওর সাথে সম্পর্কে যাবে তারও তো কিছু প্রবলেম থাকে অবশ্যই। কিন্তু লং লাস্টিং ভালোবাসা আসলে ধরে রাখতে পারে না। হ্যাঁ, এরা ভালোবাসতে পারে, কিন্তু আসলে মেনটেন করা কঠিন হয়ে যায় তাদের জন্য। ওকে, তাহলে আমি একটু জাম্প করি, যে আপনাকে দিয়েই জাম্প করি। সেটা হচ্ছে অনেক কিছুই তো বললাম,
তাহলে কি কি সেই কারণ একটা মানুষ কেন নার্সিসিস্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, এই কন্ট্রিবিউটিং ফ্যাক্টরসগুলো কি আসলে? একটা কারণ স্যার অলরেডি বলেছেন, জেনেটিক্স একটা বড় প্রবলেম। আমরা যদি আমাদের হাতের কারণগুলো দেখি, একটা ইম্পর্টেন্ট কারণ হলো আমরা যখন ছোট থেকে বেড়ে উঠি, যেহেতু এটা নর্মাল ছোটবেলায়, সো আমাদের এই বেড়ে ওঠার মোমেন্টটা খুব ইম্পর্টেন্ট। অ্যাটাচমেন্ট, আমরা বলি সিকিউর অ্যাটাচমেন্ট, ইনসিকিউর অ্যাটাচমেন্ট, এই জায়গাগুলো খুব জরুরি। দেখা যায় এদের সবার ইনসিকিউর অ্যাটাচমেন্ট থাকে ছোটবেলায়। আপনি যদি প্যারেন্টিংয়ের দিকে তাকান, দেখা যাবে রিসার্চ বলে যে যারা নার্সিসিস্টিক পার্সোনালিটি প্রবলেমে ভুগে, এদের প্যারেন্টিংটা হয় ইনকনসিস্টেন্ট। মা ধরেন অনেক সুনাম করছে, বাহ তোমার সব ভালো, তুমি তো পারফেক্ট, অনেক সুনাম করছে, বাবা এসে একদম ডাউন করে দিচ্ছে। বা বাবা এসে বলছে তুমি তো পড়াশোনায় অনেক ভালো রেজাল্ট করেছো, মা এসে বলছে কিছুই হয় না, তুমি 1 নাম্বার কম পেলা কেন। সো এই যে ইনকনসিস্টেন্সি, তার মধ্যে একটা দ্বৈত ব্যাপার চলে আসে যে আমি কি ভালো, আমি কি খারাপ। তখন সে সেটা করে, কনসিয়াসলি কিন্তু করে না, ওটা নিজে বুঝে করে না, ওই সময় ওর বোঝার বয়সও হয়তো বা হয় না। ও যেটা করে, নিজেকে সেরা প্রমাণ করা শুরু করে যে না আমি সেরা, এবং ও বলাও শুরু করে, কারণ ওটাতে ওর মনে যে ইনসিকিউরিটিটা, ওটা ছোট হয়ে আসে, একটু কমে আসে। সম্পর্কের ক্ষেত্রেও দেখবেন অনেক মানুষ থাকে যে মানুষকে আপে উঠাতে পছন্দ করে। তুমি বসতে বললে আমি বসবো, তুমি শুতে বললে আমি শুবো, বোথ পার্টনারের জন্য। এটা পার্টনারকে অনেক বেশি এম্পাওয়ার্ড করে ফেলে। এই এম্পাওয়ারমেন্টটা আসলে দরকারি না। একটা সম্পর্কে আপনি বসতে বললে বসবেন, শুতে বললে শুবে, এটা জরুরি না আসলে। কিন্তু এই এম্পাওয়ারমেন্টটা বড় হতে হতে একসময় পার্মানেন্ট হয়ে যায়, এখান থেকে বের হওয়া খুব কঠিন। আর একটা ইম্পর্টেন্ট জায়গা এখন আসলে এনপিডি বেড়ে যাওয়ার পিছনে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া আপনি কনস্ট্যান্ট সিক করবেন লাভ বাটন, লাইক বাটন, কেয়ার বাটন, তো এগুলো তো আপনাকে কনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন দিবে। এখন ধরেন একটা পোস্টে আপনাকে ধরেন 1,500 কমেন্ট, আপনার এর মধ্যে 1,000 মানুষ বলছে আপনি সেরা ভাই, আপনি সেরা, বা বোন এটা খুব ভালো হয়েছে, সেরা। তো আপনার তো আসলে ফিল হওয়া শুরু হবে যে আমার ফ্যামিলি মেম্বার আমাকে খারাপ কেন বলে, আমার পার্টনার আমাকে প্রবলেম কি, পৃথিবীতে বলতেছে আমি সেরা, ডোনাল্ড ট্রাম্পের প্রবলেম যেটা, যাই হোক, আমি সেরা। তো এই যে আমি যে সেরা, এটা সে বিলিভ করা শুরু করে যে আমি সেরা। এটা সকল সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সবার কাছে এটা শুনতে চায়, একটা অ্যাপ্রুভাল চায়। অবশ্যই সে তখন অ্যাপ্রুভাল চায়, এবং এজন্য সে তখন ওগুলা বাদ দিতে পারে না। আপনি যদি তাকে বলেন তুমি সোশ্যাল মিডিয়ায় দেখবা না, তার পক্ষে সম্ভব না, ও তার অ্যাপ্রুভালের জায়গা। এখন এই অ্যাপ্রুভালটা অনেক সময় অনেক বেশি হয়ে যায়, এই সুনামটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তার পার্সোনালিটি গঠনে হেল্প করছে। থ্যাংক ইউ ডক্টর আনিকা। আমাদের এবার সর্বশেষ বিরতিতে যাবার সময় এসেছে, আমরা বিরতির পরে আবার ফিরছি। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর আরোগ্য নিকেতনে। স্যার, আমরা অনেকক্ষণ তো এই নার্সিস্টিক পার্সোনালিটি, তাদের বিভিন্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম, আমরা একদম আন্তর্জাতিক পরিসরে চলে গেলাম। এখন এদের কি আসলে স্যার চিকিৎসা আছে কোনো? যে নার্সিসিস্টরা যেহেতু নিজেরা চিকিৎসার জন্য আসে না, ফলে এদেরকে চিকিৎসা করা খুব ডিফিকাল্ট, পার্টনার নিয়ে আসে। এখন সে তো নার্সিস্টিক, পার্টনার কতটুকু তাকে আনতে পারবে, ইউজুয়ালি এরা কখন আসে। এখন নার্সিসিস্টদের নিজের লাইফেও কিন্তু কিছু প্রবলেম তৈরি হয়, এরা একটা সময় প্রচণ্ড ডিপ্রেসড হয়ে যায়, প্রচণ্ড অ্যাংজাইটিতে ভোগে, এদের অনেকে সাবস্টেন্স অ্যাবিউজার হয়ে যায়, এবং এদের অনেকে আবার ধরেন ম্যালারপ্টিভ কোপিং মেকানিজম যেহেতু নেয়, অনেক রকম ম্যালারপ্টিভ কোপিং, যেমন সুইসাইডাল অ্যাটেম্পটও নেয় অনেকে, ডেলিভারেড সেলফ হার্ম করতে পারে, মানে নিজের শরীরে নিজে আঘাত করা, এগুলা করে। এই প্রবলেমগুলো নিয়ে অনেকে কিন্তু আসে। তখন আপনি যদি ডায়াগনোসিস করেন যেটা নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, তখন তার সেই জন্য ট্রিটমেন্ট, বেসিক্যালি ট্রিটমেন্টটা সাইকোথেরাপি বা আমরা যেটা বলি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সিবিটির দিকেই যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়, আমি যদি কজের মধ্যে একটু যাই, নার্সিসিজমের একটা কজ কিন্তু হচ্ছে, যেমন ধরেন ওই যেটা ডক্টর আনিকা বললেন, যারা চায় কন্টিনিউয়াস চায় লাইক পড়ুক, ডিসলাইক একটা পড়লে এরা আহত হয়ে যাচ্ছে। কারণ কি এদের একটা এডিকশন তৈরি হয়। আসলে ওদের যে আমাদের ব্রেনে যে রিওয়ার্ড সেন্টার আছে, সেই রিওয়ার্ড সেন্টারটা এদের ডিসরেগুলেটেড থাকে। নর্মাল রিওয়ার্ড সেন্টার আমাদের যেরকম ফাংশন করে, ওদের খুব হাইপার অ্যাক্টিভ থাকে, অর্থাৎ এদের ডোপামিন লেভেল খুব বেশি থাকে, তখন এরা এই জিনিসগুলোতে বেশি ইনভলভড হয়। এদের সেরোটোনিন লেভেল, নরঅ্যাড্রেনালিন লেভেল, যে নিউরো ট্রান্সমিটার আছে আমাদের, এখানে একটা ইমব্যালেন্স তৈরি হয়। এদের সেরোটোনিন লেভেল অনেকেরই কম থাকে, নরঅ্যাড্রেনালিন লেভেল দেখা যায় যে একটা ইমব্যালেন্স থাকে। ফলে এইসব ক্ষেত্রে কখনো কখনো এদের ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এদেরকে লাগে হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, সাইকোথেরাপি। তবে দুঃখের কথা হচ্ছে এদের প্রোগনোসিস কিন্তু খুব খারাপ। এরা সহজে রেসপন্স করে না, কারণ যেহেতু আসতে চায় না এবং ট্রিটমেন্টের সময় নেওয়া না, রেসপন্স করে না। ফলে ট্রিটমেন্ট অনেক সময় পার্টনারেরও লাগে,
পার্টনারকেও gaslighted শিখতে হবে, হ্যাঁ, যিনি পার্টনার যিনি manipulated হচ্ছেন তাকেও শিখতে হবে। এখন সবসময় তো সমাধান না যে ঠিক আছে ভালো লাগতেছে না আমি ছেড়ে চলে যাই, সবসময় এটা সম্ভব হয় না। ফলে যদি তার সাথে থাকতেই হয় তখন পার্টনারকে নিজের একটা ডিফেন্স তৈরি করতে হবে, পার্টনারকে নিজে শিখতে হবে আমি কীভাবে সেফটি থাকতে পারি, আমার মেন্টাল হেলথ ওয়েলবিং কীভাবে মেনটেন করতে পারি, আমি কীভাবে আমার লাইফটাকে লিড করতে পারি। তখন পার্টনারের একটা নিজস্ব কোপিং স্টাইল লাগে। সবচেয়ে ভালো হচ্ছে যেহেতু ডক্টর আনিকা প্রথমে বললেন যে এরা রিজেকশন নিতেই পারে না, এদের কোনো কাজে সমালোচনা নিতে পারে না, ফলে এদের সাথে কখনো তর্কে যাওয়ার প্রয়োজন নেই, নেভার। এদের সাথে কখনোই কোনো কনফ্রন্টেশনে যাওয়ার প্রয়োজন নাই। এবং আপনি তো বুঝতেছেন এবং আপনাকে বুঝতে হবে, এবং এদের পার্টনারদের আরেকটা জিনিস করা খুব জরুরি। যখন পার্টনার বুঝবেন বা কোনো সাইকিয়াট্রিস্ট ডায়াগনোসিস করবেন যে আপনার পার্টনার নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, তখন পার্টনার নিজেরও জানতে হবে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার সম্বন্ধে ডিটেল সিমটমগুলো কেন হচ্ছে, কেন সেই কাজগুলো করতেছে। সে যদি আগে থেকে জানে তখন সে মেন্টালি প্রিপেয়ার্ড থাকবে, তখন সেটা ফেস করতে পারবে। এদের সাথে ফলে একটা বাউন্ডারি তৈরি করা প্রয়োজন যে আমি কতটুকু এর সাথে যাব, কতটুকু মেন্টালি ইনভলভ হবো, কোনটাতে আমি রেসপন্স করবো, কোনটাতে রেসপন্স করবো না। আমি যেটা প্রথমে বললাম, এদেরকে কখনোই আপনার খুব বেশি হিউমিলেট করার প্রয়োজন নেই, এবং সরাসরি যখন এরা কনফ্রন্টেশনে যাবে তুমি এটা ভুল করতেছো, সরাসরি ভুল করার প্রয়োজন নেই। কাজে আপনাকে নিজের একটা লার্নিং দরকার সেফটির জন্য। আসলে এই জন্য আমি আবার বললাম যে ওই এনপিডি ট্রিটমেন্টের চেয়ে পার্টনারের নিজের হেলথ মেনটেন করার জন্য লার্নিংগুলো খুব বেশি প্রয়োজন। কীভাবে সে কোপ করবে, কীভাবে সে এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করবে, এইটা শেখা তার জন্য জরুরি। তাইলে সে একটা নর্মাল হেলদি লাইফ লিড করতে পারবে। অসংখ্য ধন্যবাদ স্যার। ডক্টর আনিকা, আপনি কিছু যোগ করবেন কিনা? স্যার যেটা খুব অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, আসলে নার্সিসিস্টিক তো নিজে ভালোই আছে, ভালো নাই হচ্ছে পার্টনার। তো পার্টনারকে যদি আমরা জিওগ্রাফিক্যালি আলাদা করতে না পারি তাহলে একটা ইমোশনাল বাউন্ডারি ক্রিয়েট করা, স্যার সেটা অলরেডি বলেছেন, যে আমি মনে রাখবো যে ও যে কথাগুলো বলছে তুমি ডিজার্ভ করো না, তুমি খারাপ, এগুলো আসলে তাকে ডিফাইন করছে, আমাকে না, দ্যাটস এনাফ। এতটুকু যদি সে মনে করতে পারে তার লাইফটা আসলে সে ইজিলি আগাইতে পারবে। সে নিজের শখগুলো পূরণ করবে, নিজে আলাদা থাকবে, একটা মেন্টাল সেপারেশনে থাকবে। যেরকম এনপিডি যা বলছে ও নিজেকে ডিফাইন করে, সে নিজের জন্য কাজ করবে। তার কনফিডেন্স লেভেল যদি আসলে না কমে যায়, এতটুকু যদি সে করতে পারে দ্যাটস এনাফ, তাহলেই আসলে আমার কাছে মনে হয় সব কিছু ঠিক করা সম্ভব। আদারওয়াইজ আসলে আরও গ্যাস লাইটিং বাড়বে, আরও সে গ্যাস লাইটেড হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। বেশ চমৎকার একটা আলোচনা হলো আশা করি। আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দিয়েছেন, এই জন্য অশেষ কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক যারা তখন কষ্ট করে আমাদের কথা শুনলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শোনার জন্য। কারণ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আমার মনে হয় এর ভিতর দিয়েই কনসেপশনগুলো অনেকটা ক্লিয়ার হয়েছে। আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেক শব্দকে আমি বলবো অনেক অতি ব্যবহার করে ফেলছি। এই যে গ্যাস লাইটিং, এই নার্সিসিস্ট, এই টার্মগুলোকে অতি ব্যবহারে কিন্তু এর গুরুত্ব আবার কমে যেতে পারে। এর ভয়াবহতা সম্পর্কে মানুষ কিন্তু ততটা নাও জানতে পারে বা ভুলভাবে উপস্থাপিত হতে পারে। আমরা আশা করব আমরা সঠিকভাবে জেনে তখন আমরা এসব ব্যাপারে মন্তব্য করব, কারণ আমাদের আন্তঃসম্পর্কের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাইবো যে এর ভিতর দিয়ে আপনাদের মধ্যে সচেতনতা তৈরি হবে, আমাদের মধ্যে সত্যিকারের আলোচনা হবে, মিনিংফুল আলোচনা হবে। পরবর্তী পর্বে দেখা হবে আশা করি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।